মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। ওগো, তুমি আমারে কি করলে? তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে কালে হবে। এ তো সস্তার ম্যাজিক, হিপনোটিজম। তাই দিয়ে এই পাগলটা আমাকে ভয় দেখিয়ে কাবু করে দিল। আমি এত দুর্বল। না মশাই, আমার আর এখানে আসা হবে না। মাগো, আমি তাকে না দেখে আর থাকতে পারি না। এত কাঁদলাম, তবু তো নরেন এলো না। একজন পুরুষ মানুষ আমার জন্য এত উতলা হন কেন? আমার যাওয়া হবে না, বলবেন আমার সময় নেই। তার প্রতি রামকৃষ্ণ ঠাকুরের ব্যবহারে অবাক হয় নরেন্দ্র। কিন্তু তারপর থেকেই রামকৃষ্ণের নাম শুনলেই তার মাথার মধ্যে কেমন করতে থাকে। অস্থির হয়ে ওঠে মন, অস্বাভাবিক আচরণ করে। আজও বন্ধু ব্রজেন্দ্রর সঙ্গে কথা বলতে বলতে তেমনই হল। তাই ব্রজেন্দ্রর প্রশ্ন এড়িয়ে কথা ঘুরিয়ে নরেন্দ্র ছুটতে শুরু করে দিল, কিন্তু নিজের বাড়ির দিকে নয়, টঙের দিকে। নরেন্দ্র ছুটতে ছুটতে রামতনু বসুর গলিতে ঢুকে পড়ল। তাদের নিজের বাড়িতে অনেক মানুষজন, তার নিজস্ব ঘর নেই। পড়াশুনো, গান বাজনা চর্চার সুবিধে হয় না। এই গলিতে তার দিদিমার বাড়ি, এখানে সে একটা ঘর পেয়েছে। ঘরটি অবশ্য বিচিত্র, মূল বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। একেবারে বাইরের দিকে গম্বুজের দোতলায় হয়তো এককালে নহবতখানা কিংবা দারোয়ানের ঘর ছিল। রাস্তার দিক থেকে আলাদা সিঁড়ি, বন্ধুরা যখন তখন চলে আসতে পারে। নরেন্দ্র নিজেই এই ঘরটার নাম দিয়েছে টং। ছোট্ট ঘরখানিতে রয়েছে একটা ক্যাম্বেসের খাট, তার উপর একটা ময়লা বালিশ। একদিকের দেয়ালে দড়ি টাঙানো, তাতে কয়েকখানি কাপড়, পিরান, চাদর গামছা ঝুলছে। নরেন্দ্রর সম্পত্তির মধ্যে এই ঘরে রয়েছে একটি তানপুরা, একটি সেতার ও একটি বায়া, আর কুলুঙ্গিতে খাটের ওপর মাদুরে ছড়ানো প্রচুর বই। রাস্তার দিকে একটি মাত্র জানালা। নরেন্দ্র পাজামা আচকান ছেড়ে একটি ধুতি জড়িয়ে নিল, মাথা মুছল গামছা দিয়ে। সে ভিজেছে খুব, কিন্তু মজার ব্যাপার এই যে তাকে এতখানি ভিজে ঘরে আসতে হলো। আর পৌঁছবার পরই বৃষ্টি কমে গেল একেবারে। একদিকে রয়েছে একটা থেলো হুঁকো, খানিকটা তামাকের গুল আর ছাই ফেলবার একখানি সরা, আর একটা সরাতে টিকে নারকেল ছোবড়া আর দেশলাই। এই দেশলাই জিনিসটা কিছুদিন যাবৎ চালু হয়ে বেশ সুবিধে হয়েছে। কলকেতে তামাক ও টিকে দিয়ে ধরাবার পর নরেন্দ্র গুড়ুক গুড়ুক করে আরামের টান দিতে লাগলো। নেশার দ্রব্য পেয়ে সুস্থির হল। একটু পরেই পৌঁছল ব্রজেন্দ্র। ছাতাটা গুটিয়ে রাখলো বাইরে। নরেন্দ্রর মনটা কিছুতেই হালকা হতে পারছে না। স্বাভাবিক হাস্য পরিহাসের বদলে সে ব্রজেন্দ্রকে দেখেই বলল, তুই জানতে চাইছিলি না শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে দেখে আমার কি মনে হয়েছে? জানিস ব্রজেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, মশাই আপনি স্বচক্ষে ঈশ্বরকে দেখেছেন? উনি একটু দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, যেমন তোমাদের দেখছি, আরো ঘনিষ্ঠ রূপে দেখেছি। সে বলল, তুই তা বিশ্বাস করলি নাকি? না, অবশ্যই বিশ্বাস করিনি, কিন্তু এটা বুঝতে পারলুম উনি অন্য সাধকদের মতন রূপক হিসেবে বলেননি।
সরল বিশ্বাসের আন্তরিকতায় বললেন। হয়তো উনি মনোম্যানিয়াক। তুই বললি না কেন তোকেও দেখাতে? আমাকে কেউ ভূতের গল্প বললে আমি সঙ্গে সঙ্গে দাবি করি আমাকে দেখাতে পারো। কেউই তো তা পারে না দেখি। না, সেই কথা বলিনি। উনি বলতে লাগলেন, সত্যি করে কে ঈশ্বরকে দেখতে চায়? লোকে তো মাঘ ছেলের শোকে বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে। ভগবানের জন্য কে তা করে? ওর মাগ ছেলে মেয়ে কিংবা বিষয় আশয়ের প্রতি টান নেই। তুই কিছুদিন কাঁদাকাঁদি করে দেখবি নাকি? আহ, পরিহাসের ব্যাপার নয় রে। মানুষটি অর্ধন্মাদ হলেও খাঁটি, এটা আমি বুঝেছি। কথাবার্তার মধ্যে কোনো খাদ নেই। ওর কাছে গিয়ে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে যার কোনো ব্যাখ্যা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোনো যুক্তিও মনে ধরছে না। নরেন্দ্র অন্যমনস্ক হয়ে গেল। সেই প্রথমবার দক্ষিণেশ্বরে যাবার পর নরেন্দ্র ঠিক করেছিল সে আর ওখানে যাবে না। ওই আধপাগলা লোকটি স্বাস্থ্যশূন্য, সরল ও পবিত্র মনের হলেও কালী সাধক তো বটেই। তাঁর সঙ্গে নরেন্দ্রর মতন যুবকদের কি সম্পর্ক থাকতে পারে? নরেন্দ্র কি যুক্তি বিসর্জন দেবে নাকি? ঈশ্বরকে চোখে দেখা যাবে কি করে? তাহলে তো মেনে নিতে হয় ঈশ্বরের কোনো রূপ কিংবা আকার আছে। তবু কথা দিয়েছিল বলে নরেন্দ্রর মনটা খচখচ করে। যেতে সে চায় না, কিন্তু প্রতিশ্রুতি রক্ষার একটা দায়িত্ব আছে। একদিন সে ভাবল ব্যাপারটা চুকিয়েই ফেলা যাক, আর একবার গিয়ে সে বলে আসবে, না মশাই, আমার আর এখানে আসা হবে না। তারপর একদিন সে হেঁটেই রওনা দিল। কিন্তু সিমলে থেকে শ্যামবাজার, বাগবাজার, কাশীপুর হয়ে দক্ষিণেশ্বর যে এতটা দূর তা তার ধারণাই ছিল না। পথ যেন ফুরোতেই চায় না। যখন দক্ষিণেশ্বরে পৌঁছল তখন সে রীতিমতন ক্লান্ত। সেদিন ঘরে আর কেউ নেই। নিজের ঘরের ছোট খাটখানিতে বসে আছেন রামকৃষ্ণ ঠাকুর। নরেন্দ্রকে দেখে অতি মাত্রায় খুশি হয়ে সেই খাট চাপড়ে বললেন, আয় আয়, এখানে বস। নরেন্দ্র ইতস্তত ভাবে খাটের এক প্রান্তে বসল। রামকৃষ্ণ যেন সঙ্গে সঙ্গে ভাবে আবিষ্ট হয়ে গেলেন। নরেন্দ্রর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন। একটু একটু করে এগোতে লাগলেন নরেন্দ্রর দিকে। নরেন্দ্র ভাবল, এই রে, আজ আবার বুঝি কোনো পাগলামি করবে। নরেন্দ্র সরে যাচ্ছে, কিন্তু আর জায়গা নেই। পিঠ থেকে গেছে দেওয়ালে। হঠাৎ রামকৃষ্ণ তাঁর ডান পা তুলে দিলেন নরেন্দ্রর কাঁধে। নরেন্দ্র ঝাঁকুনি দিয়ে পাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারল না। সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরতে লাগল, কিংবা দেওয়াল সমেত ঘরটাই যেন ঘুরছে দারুণ জোরে। ঘুরতে ঘুরতে কোথাও লীন হয়ে যাচ্ছে। নরেন্দ্রও যেন মিশে যাচ্ছে সর্বগ্রাসী শূন্যতায়। সেই শূন্যতাই মৃত্যু। কয়েক মুহূর্তের মধ্যেই নরেন্দ্র তার মধ্যে মিলিয়ে যাবে। দারুণ ভয় পেয়ে সে চেঁচিয়ে উঠল, ওগো, তুমি আমারে কি করলে? আমার যে বাপ মা আছেন। তা শুনে সেই অদ্ভুত পাগল খলখল করে হেসে উঠলেন। তারপর নরেন্দ্রর বুকে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তবে তবে এখন থাক, এখন থাক। একেবারে কাজ নেই, কালে কালে হবে। সঙ্গে সঙ্গে থেমে গেল সব ঘূর্ণন, মুছে গেল মহাশূন্য। ঘর ও দেওয়াল ফিরে এলো নিজের জায়গায়। নরেন্দ্র যেখানে বসেছিল সেখানেই বসে আছে। রামকৃষ্ণ তার দিকে চেয়ে হাসছেন। সবকিছুই স্বাভাবিক। প্রায় সেই সময় আরো লোকজন ঢুকে পড়ল ঘরে। তাই আর কোনো কথা হতে পারল না। নিজের ওপরেই মহাক্রুদ্ধ হয়ে উঠল নরেন্দ্র। নিজের মনে বলতে লাগলো, এ তো সস্তার ম্যাজিক, হিপনোটিজম। তাই দিয়ে এই পাগলটা আমাকে ভয় দেখিয়ে কাবু করে দিল। আমি এত দুর্বল। আমি কখনো কারোর কাছে হার মানি না, কোথাও মাথা নিচু করি না। সামান্য ভেলকিতে আমি ভয় পেলাম।
সেদিন ওই বিষয়ে আলোচনার সুযোগ পাওয়া গেল না। নরেন্দ্র ফিরে এলো। কয়েকদিন ধরে রাগে ছটফট করতে লাগলো সে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে, আর একদিন পরীক্ষা করে দেখতেই হবে। 7 দিনের মধ্যেই আবার দক্ষিণেশ্বরে গেল নরেন্দ্র, এই নিয়ে তৃতীয়বার। আগের দিন হেঁটে আসায় পথশ্রমে শরীর ছিল শ্রান্ত, সেই জন্য সে ম্যাজিকের বশীভূত হয়েছিল হয়তো। আজ সে ভাড়ার গাড়িতে এসেছে, শরীর ক্লান্তিহীন, মন সজাগ। আজ সে প্রস্তুত। সেদিনও কয়েকজন ভক্ত আগে থেকেই বসে আছে, এর মধ্যে ব্যক্তিগত কথা চলে না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে দেখেই ব্যগ্র হয়ে বললেন, এসেছিস? চল চল, যদু মল্লিকের বাগানে বেরিয়ে আসি। মন্দির এলাকার পাশেই কলকাতার বিশিষ্ট ধনী যদু মল্লিকের বাগান বাড়ি। তিনি মাঝে মাঝে আসেন, অন্য সময় তার মালি দারোয়ানরাই পাহারা দেয়। সাধারণ লোকের এখানে প্রবেশ নিষেধ, কিন্তু যদু মল্লিকের আদেশ দেওয়া আছে, রামকৃষ্ণ ঠাকুর যখন খুশি আসতে পারবেন। তিনি এলে গঙ্গার ধারের বৈঠকখানা ঘরটির তালা খুলে দেওয়া হয়। এখানকার বাগানটি কেয়ারি করা, অজস্র ফুলের সমারোহ, মাঝে মাঝে শ্বেতপাথরের বসবার জায়গা। দুজনে বেড়াতে লাগলেন মল্লিকদের বাগানে। বিকেলে রোদ পড়ে এসেছে, শীত শেষ হয়ে গরম পড়েছে বেশ। আকাশে মেঘ করে আছে। নরেন্দ্র পরে এসেছে একটা ধুতি ও মলিন পিরান। সাজ পোশাকের দিকে তার কখনো মনোযোগ নেই। শ্রীরামকৃষ্ণের ধুতি পরা, খালি গা, মেঘ করে আছে বলে একটু বাতাস নেই, গুমোট ভাব। শ্রীরামকৃষ্ণ খুঁটিয়ে খুঁটিয়ে নরেন্দ্রর বাড়ির খবর জিজ্ঞেস করতে লাগলেন। তিনি আগেই জেনেছেন যে সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, নিরাকারবাদী। কথায় কথায় বললেন, আমি তোদের কেশবকে কি বলেছি জানিস? ঈশ্বর হলেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তির হিমে এই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে জমে যায়। নিরাকার আর সাকার হলো যেমন জল আর বরফ। ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপে দেখা দেন, আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। কথাটা শুনতে ভালো, কিন্তু ওতে কিছু প্রমাণ হয় না। ওরে, আমি যে সাকার রূপে দেখেছি, কতবার দেখেছি। ওসব আপনার মনের ভুল, রূপটুপ আপনার খেয়াল। তুইও যদি মনে করিস, তুইও মনের মধ্যে কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাবি। মশাই, আমি ওসব কেষ্ট মানি না। আজ নরেন্দ্র প্রত্যেকটি কথা কাটিয়ে দিচ্ছে। তার যুক্তিবোধের কাছে এসব ভাবাবেগের কোনো মূল্য নেই। একটু পরে ধুলোর ঝড় উঠল, কালো হয়ে গেল আকাশ। গঙ্গার উপর নৌকোর মাঝিরা চেঁচামেচি করে পাল নামিয়ে নিচ্ছে, শোনা যাচ্ছে শো শো শব্দ। এখন আর বাইরে থাকা যাবে না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে নিয়ে এলেন বৈঠকখানা ঘরে। মূল্যবান সোফায় সে ঘরখানি সাজানো, ওপরে ঝুলছে ঝাড় লণ্ঠন, টানা পাখারও ব্যবস্থা রয়েছে। নরেন্দ্রর পাশে বসে রামকৃষ্ণ বললেন, আমি কতদিন ধরে তোর প্রতীক্ষা করে আছি। জানতাম তোকে আসতেই হবে। আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়েই করব। কি বলিস? না না, তা হবে না। এ কথা শুনে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন, দৃষ্টি স্থির, ঘাটটা সামান্য বাঁকা, একটা হাত উপরে তোলা। নরেন্দ্র কৌতূহলী হয়ে চেয়ে রইল। এই ব্যাপারটা কি সে বুঝতে পারছে না। এরকম যখন তখন সমাধি হতে পারে, সাধকদের কোনো প্রস্তুতি লাগে না।
এক ধনীর গৃহের বৈঠকখানায়। সহসা শ্রীরামকৃষ্ণ ঝুঁকে পড়ে নরেন্দ্রর কপাল স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার। আজ আর মহাশূন্য দর্শনও হল না, একেবারে চৈতন্য লোক। সেদিনের সেই ঘটনার বর্ণনা করে ব্রজেন্দ্রর দিকে তাকিয়ে নরেন্দ্র বলতে লাগল, কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম জানি না। এক সময় চোখ মেলে দেখি উনি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর ফিক ফিক করে হাসছেন। অজ্ঞান অবস্থায় উনি নাকি আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছেন, আমি তার উত্তরও দিয়েছি। তারপর থেকে এই 1 মাস ধরে এখনো আমার মেসমেরিজম। এ তো বোঝাই যাচ্ছে মেসমেরিজম। মেসমার সাহেব এরকম সম্মোহন করে রুগীদের ঘুম পাড়িয়ে তাদের মনের কথা পড়ে নিতেন, তুই জানিস না? দেখ শালা, তুই কার সঙ্গে কথা করছিস তোর মনে থাকে না? আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন দত্ত, শিমলে পাড়ার কাপ্তান। আমার মুখের ওপর কেউ কথা বলতে সাহস পায় না। আমাকে মেসমারাইজ কিংবা হিপনোটাইজ করবে ওই এক অশিক্ষিত বামুন? আমি কি মেনিমুখ না রুগী? আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ভালো করে ভেবে দেখ। ধুৎ শালা, তোকে এসব কথা বলাই আমার ভুল হয়েছে। তোর কাছ থেকে এমন সহজ ব্যাখ্যা আমি চেয়েছি? আমি এসব আগে ভেবে দেখিনি। সম্মোহন করলে 1 মাস ধরে তার ঘোর থাকে। আমি এখনো সেই ঘোর কাটাতে পারিনি। মাঝে মাঝে মনে হয় চোখের সামনে যা দেখছি তা সবই অলিক। মাথার মধ্যে দপদপ করে, ধোঁয়া ধোঁয়া দেখি। এটা কি করে হয়? আজ যে রেলিংয়ে মাথা টুকছিলাম তা ঠিক মাথা ব্যথার জন্য নয়, ওখানে সত্যিই একটা রেলিং আছে কিনা তা বোঝার জন্য। এই যা, তুই বাড়ি যা। মুখখানা গোঁজ করে ব্রজেন্দ্রর দিকে পিছন ফিরে নরেন্দ্র আবার হুঁকো টানতে লাগল। ব্রজেন্দ্র কাছে এসে নরম গলায় বলল, দেখ, তোর মাথা গরম হয়ে গেছে, এখন আর এসব নিয়ে ভাবিস না, পরে চিন্তা করা যাবে। নরেন, এবার একটা গান শোনা। আহ, এখন গান গাওয়ার মেজাজ নেই, বললুম তো বাড়ি যা। তোর একটা গান অন্তত না শুনে আমি কিছুতেই এখান থেকে যাব না। মন যখন উদ্ভ্রান্ত থাকে তখন সঙ্গীতই শ্রেষ্ঠ ওষুধ। আমি সম্মোহিত হই গানে। ব্রজেন্দ্রর বারবার অনুরোধে নরেন্দ্র হুঁকো রেখে তানপুরা তুলে নিল। সুর বাঁধতে লাগলো মাথা ঝুঁকিয়ে। তারপর গান ধরল, একিয়ে সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে আজি মৌর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি। গান শুনতে শুনতে হঠাৎ গয়নার ঝনঝনানির শব্দ শুনে ব্রজেন্দ্র জানলা দিয়ে তাকাল। রাস্তার ঠিক অপর পারেই একটি বাড়ি, দোতলায় টানা বারান্দা। সেই বারান্দা অন্ধকার হলেও বোঝা যায় সেখানে দাঁড়িয়ে রয়েছে এক যুবতী। তার এক মাথা চুল, ফর্সা রঙের মুখখানি ঝুঁকে আছে রেলিং দিয়ে। নরেন্দ্ররও গান থেমে গেছে। ফুলে উঠেছে নাকের পাটা, চোখ দুটিতে রাগ, দাঁতে দাঁত চেপে বলল, নষ্ট মাগি, আমায় জ্বালিয়ে খেলে। উঠে গিয়ে দড়াম করে জানলা বন্ধ করে দিয়ে সে আবার বলল, না, আজ আর গান হবে না, আমার খিদে পেয়েছে, চল যাই। দিদিমার বাড়ির এই ঘরখানায় থাকলেও নরেন্দ্র দুবেলা খেতে যায় নিজের বাড়িতে। বন্ধুকে নিয়ে সে বেরিয়ে পড়ল। একদিকে নরেনের মনের অস্থিরতা তাকে যখন ছুটিয়ে মারছে, ঠিক সেই সময় আর একজন তরুণের মনের অস্থিরতা তাকে আরো ঘরবন্দি করে তুলেছে। জ্যোতিদাদার সদর স্ট্রিটের বাড়ির সেই ছাদের 3 দিক খোলা ঘরে সারা দুপুর বিকেল রবি বিছানায় শুয়ে শুয়ে শুধু লিখে যায়। কখনো কবিতা, কখনো প্রবন্ধ, কখনো উপন্যাস, কখনো কোনো বইয়ের সমালোচনা। বিষয়বস্তুর শেষ নেই, ভাষার পরিধিও সীমাহীন। লিখতে লিখতে রবি একেবারে বিভোর হয়ে থাকে, সময়ের খেয়ালও থাকে না তার। এক একটা কবিতা লিখতে গিয়ে কিছুতেই তার পছন্দ হয় না। বারবার কাগজ ছেঁড়ার বদলে সে একটা স্লেটে লিখতে শুরু করে। লেখে
কয়েক মিনিট তাকিয়ে থেকে মুছে দেয়। আবার নতুন লাইন মনে আসে। সারা বাড়ি নিঃশব্দ। হঠাৎ এক সময় এদিকে ভেসে আসে পিয়ানোর মৃদু ঝংকার। রবির ধ্যান ভাঙে, লেখা ছেড়ে সে উঠে আসে। শেষ গোধূলির আকাশে এখন বিষণ্ণ আলো। চৌরঙ্গীর ওপাশের ময়দানের আকাশে বারুদ বর্ণ মেঘ, আর ফ্রি স্কুল বাগানের দিকে কোলাহল করছে অসংখ্য পাখি। দূর থেকে ওই বাগানটিকে অরণ্যের মতন দেখায়। রবি খুঁজতে খুঁজতে এসে দেখল দোতলার সিঁড়ি দিয়ে ওঠার পরই যে হলঘর, সেখানে বড় পিয়ানোটার সামনে বসে আছেন কাদম্বরী। অন্যমনস্কভাবে টুংটুং শব্দে বাজাচ্ছেন একটা সুর। সেই সুরের সঙ্গে অপরাহ্ন শেষের আলোর যেন একটা মিল আছে। রবি পাশে গিয়ে দাঁড়ালো। কাদম্বরী টেরও পেলেন না। সাধারণত সাজসজ্জা সম্পর্কে কাদম্বরী উদাসীন। আজ কিন্তু তিনি বেশ সুসজ্জিত। একটু আগে স্নান করেছেন, ধূপের ধোঁয়া রঙের শাড়ি পরা, খোলা চুলে বেলি ফুলের মালা জড়ানো। তাঁর সান্নিধ্যে একটা স্নিগ্ধ সুগন্ধ। রবি সুরটা চেনার চেষ্টা করল। না, তার কোনো গানের সুর নয়, জ্যোতি দাদার সৃষ্টি কোনো সুরও নয়, অন্য কিছু অচেনা। হঠাৎ মুখ ফিরিয়ে রবিকে দেখেই বাজনা বন্ধ করে দিলেন কাদম্বরী। থামলে কেন? বাজাও। ওমা, রবি, তোমার লেখার ব্যাঘাত হলো বুঝি? তুমি উঠে এলে? না না, কোনো ব্যাঘাত হয়নি, আমি এমনিই উঠে এসেছি। শুনতে খুব ভালো লাগছিল। এটা কিসের সুর? আরেকটু বাজাও। ও এমন কিছু না, তুমি লেখা ছেড়ে উঠে এলে কেন? আর মন লাগছিল না। হঠাৎ একসঙ্গে অনেক পাখি ডেকে উঠল। আমার মনে হলো ভোর হয়েছে বুঝি। একদিন ভোর আর সন্ধ্যার মধ্যে কোনটা যে কখন গুলিয়ে যায়। ভোরবেলা পাখিরা বাসা ছেড়ে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। তখন ওরা দিনটাকে বিদায় জানায়। আমি বিদায়ের ডাকটাই শুনি। সারাদিন ধরে এত লিখছি, একসময় আঙুলগুলো বিদ্রোহ করে উঠল। মন বলল চলে যাই, নতুন বৌঠানের সঙ্গে গল্প করে আসি। তারপরে শুনতে পেলুম তোমার পিয়ানোর সুর। চুপি চুপি এসে তোমার এই সুরের তন্ময়তার রূপখানি দেখছিলুম। এ কথা শুনে পিয়ানো থেকে হাত তুলে নিয়ে রবির দিকে ঘুরে বসে থুতনিতে আঙুল দিয়ে কাদম্বরী বললেন, তা আমার সঙ্গে এখন কি গল্প হবে মশাই? তোমার আগেকার জীবনের গল্প। আমার আগেকার জীবন? বাপের বাড়ির কথা? গল্প করার তো কিছু নেই রবি। একরত্তি বয়সে চলে এসেছি। এরা কেউ আমার বাপের বাড়ির লোকেদের পছন্দই করে না। কতদিন সেখানে যাইনি। বাপের বাড়ির কথা নয়, হেকেটি, তোমার পূর্ব জন্মের গল্প, যখন তুমি ছিলে গ্রিসের এক দেবী। ছিলাম বুঝি? বাহ, তোমার মনে নেই? তোমার তখন ছিল 3টে মুখ। একটা সুন্দর মুখেই জগৎ জয় করা যায়। সেই রকম 3টে মুখ। কি বিকটি না জানি দেখতে ছিল তাকে। 3 মুখ মেয়ে? ইস! না গো, স্বর্গ, মর্ত আর সমুদ্র, 3 দিকে তার দৃষ্টি। সে ছিল মায়াবিনী। পার্সিফোনকে যখন চুরি করে পাতালে নিয়ে যায়, তখন হেকেটি জ্বলন্ত মশাল হাতে খুঁজতে খুঁজতে। তুমি তখন কোথায় ছিলে? আমিও হয়তো তখন ছিলাম গ্রিসে, সেই দেবীর এক নামহীন স্তাবক। কেন যে তুমি আমাকে ওই নামে ডাকো আমি বুঝি না। তোমারও যে রয়েছে সেই মায়া। আমি যখন যেদিকেই তাকাই, তোমার একটি মুখ দেখতে পাই। তুমি তো সর্বক্ষণই তাকিয়ে থাকো খাতার পাতার দিকে। সেখানেও কি তোমাকে দেখি না? এ কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ কাদম্বরী উঠে দাঁড়িয়ে পড়লেন। একটু ব্যস্ত হয়েই বললেন, তোমার ঘরে বুঝি বাতি জ্বেলে দেয়নি এখনো? আমি দেখি গিয়ে। দাঁড়াও, অত ব্যস্ত হবার কিছু নেই। আজ এত সাজগোজ করেছো, জ্যোতি দাদা বুঝি তোমায় কোথাও নিয়ে যাবেন? নিয়ে যেতে চাইলেই আমি যাচ্ছি আর কি, কোথাও যাব না। শুধু নিজের জন্য বুঝি সাজতে নেই? চলো একবার ছাদে যাবে? এখনই নেমে আসবে সন্ধ্যা। দিগন্ত সীমা মুছে গেলে
ছাদে হাঁটতে থাকলে মনে হয় যেন অনেক দূরে চলে যাচ্ছি। এ বাড়িতে রবির এভাবেই দিন কাটে। এক একদিন সুরেন, বিবি সরলারা চলে আসে এ বাড়িতে। কাদম্বরী বাচ্চাদের ভালোবাসেন খুব, যত্ন করে ওদের খাওয়ান, ওদের সঙ্গে খেলা করেন। রবিও লেখা ছেড়ে উঠে এসে হইচই করে যোগ দেয়। 10 বছরের বিবি রবির ন্যাওটা। সে সবসময় রবির একটা হাত ধরে কাজ ঘেঁষে বসে থাকে। যুগ পাল্টাচ্ছে। কিছুদিন আগেও বিবির বয়সী মেয়েদের কবে বিয়ে হয়ে যেত, এখন তার বিয়ের কথা কেউ চিন্তাও করে না। কিন্তু জ্যোতিরিন্দ্রনাথকে সন্ধ্যের সময় পাওয়া যায় না। নাটক নিয়ে খুব মেতে আছেন। তিনি এখন প্রতিষ্ঠিত নাট্যকার। শুধু ঘরোয়া অভিনয় নয়, লোকে টিকিট কেটে তার নাটক দেখে। পাবলিক থিয়েটার প্রতিষ্ঠা হওয়ার পর ইদানিং বাংলা নাটক খুব জনপ্রিয়। গিরিশবাবু, অমৃতলাল, বিনোদিনীর নাম লোকের মুখে মুখে। বার বনিতাদের নিয়ে প্রকাশ্যে নাটক অভিনয় করা নিয়ে নীতিবাগীশদের আপত্তি ছিল, কিন্তু জনসাধারণের প্রবল উৎসাহে তা ভেসে গেছে। গিরিশবাবু মাতাল এবং দুশ্চরিত্র হিসেবে কুখ্যাত, তবু নাট্যকার এবং অসাধারণ অভিনেতা হিসেবে লোকে তাঁকে সম্মান করে। নাটকের মহড়ার সময় জ্যোতিরিন্দ্রনাথ অনেক রাত পর্যন্ত উপস্থিত থাকেন সেখানে। এদিকে শশীভূষণের ভবানীপুরের বাড়িতে শুরু হয়েছে এক নতুন কাণ্ড। কি কুক্ষণেই ভূমিসুতা বলে ফেলেছিল যে সে নাচতে জানে। এখন অন্দরমহলের দুপুরগুলিতে প্রায়ই তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এই পরিবারের 2 জা, কৃষ্ণভামিনী আর সুহাসিনীর মধ্যে প্রকাশ্যে কোনো বিরোধ নেই, বরং গলাগলি ভাবই আছে বলে মনে হয়। তবে আড়ালে পরস্পরের নামে ঠেস দিয়ে কথা বলা বলি সে তো থাকবেই। দুজনের মহল আলাদা, কিন্তু কৃষ্ণভামিনী বড় বউ হিসাবে গোটা সংসারের কর্ত্রী। চাবির গোছা তার কোমরে ঝমঝম করে। আবার ছোট বউ সুহাসিনীর স্বামী পারিবারিক ব্যবসাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। তার কৃতিত্বেই অর্থাগম হচ্ছে প্রচুর। সুতরাং সুহাসিনীর খানিকটা দেমাগ তো থাকতেই পারে। অনাথা ভূমিসুতাকে পুরী থেকে উদ্ধার করে এনেছেন। বলা যায় টাকা দিয়ে কিনে এনেছেন মণিভূষণ। অতএব সে সুহাসিনীরই সম্পত্তি হিসাবে গণ্য হতে পারে। কিন্তু কৃষ্ণভামিনী তার মহলে ওই মেয়েটিকে স্থান দিয়েছেন। প্রথম থেকেই মেয়েটির ওপর তার টান পড়ে গেছে। এবারের কর্ত্রী হিসাবে সমস্ত দাস দাসী ও আশ্রিত পরিজন তার অধীন। ভূমিসুতা বেশ শান্ত ও বাধ্য। প্রত্যেক দিন সে নিয়মিত পুজোর ফুল তুলে আনে, ঠাকুর ঘর সাজায়। তাছাড়াও কর্তাগিন্নিদের যে কোনো হুকুম সে তামিল করে হাসি মুখে। সে গিন্নিদের স্নানের জন্য হলুদ বেটে দেয়, সেলাই ফোড়াই করে, কর্তাদের গড়গড়ায় তামাক সাজতেও শিখে নিয়েছে। শশীভূষণের অসুস্থতার সময় সে সেবা করেছে রাত জেগে। কিন্তু সে যে আগে থেকেই নাচ শিখেছে তা কারুর জানা ছিল না। শশীভূষণ যেদিন ছবি তুলছিলেন সেদিন ভূমিসুতা নিজেই জানিয়ে দিয়েছে। এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া মিটলে কৃষ্ণভামিনী ও সুহাসিনী পানির বাটার সামনে নিয়ে পা ছড়িয়ে বসে ডাকেন, ও ভূমি, আয় তো, একটু নাচ দেখা। পবন হিল্লোল নাচটা আর একবার দেখা তো বাছা। নাচের জন্য বিশেষ সাজ করে নিতে হয় ভূমিসুতাকে। চুড়ো খোপা করে চুল বাঁধে, কাজল টানা দেয় 2 চোখে, চন্দনের ফোঁটা আঁকে কপালি আর গালে, শাড়িখানা দুফেরতা করে পরে নেয়, আঁচল বাঁধে কোমরে। তারপর সে নাচ শুরু করলেই হেসে গড়াগড়ি দেন 2 গিন্নি। শুধু ওরা নন, দাসী ও আশ্রিতা মহিলারাও ভিড় জমায়। ওদের মধ্যেও হাসির ধুম পড়ে যায়। বাঙালি পরিবারে নাচ একটা অভিনব ব্যাপার। বাঙালির জীবনে নাচই নেই বলতে গেলে। বৈষ্ণবরা অনেক সময় রাস্তা দিয়ে খোল করতাল বাজিয়ে ধেই ধেই করতে করতে যায়, তাকে ঠিক
নাচ বলা যায় না, এবং সে দলে কোনো নারীও থাকে না। শোনা যায় বটে যে বাইজিরা ধনীদের প্রমোদাসরে নাচানাচি করে, কিন্তু ভদ্র ঘরের নারীরা তো কোনোদিনও চোখে দেখেনি। মেটেবুরুজের লখনৌয়ে নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহের দলবলের সঙ্গে অনেক বাইজি এসে আস্তানা গেড়েছে। কলকাতার ধনী সন্তানেরা সেখানে যাওয়া আসা করে, কিন্তু সেই বাইজিরা যে কি ধরনের প্রাণী তা কৃষ্ণভামিনী ও সুহাসিনীর মতন রমণীরা জানে না। ইদানিং অবশ্য থিয়েটারেও নাচ শুরু হয়েছে। বেশ্যারা অ্যাক্টিং করে, আবার নেচে নেচে গান গায় মঞ্চের উপরে। বেঙ্গল থিয়েটার আর ন্যাশনাল থিয়েটার পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় নাচ গানের সংখ্যা বাড়িয়েই চলেছে। গিরিশ ঘোষ আনন্দে রহ নামে কি একটা পালা নামিয়েছে। তার একখানা গান নেচে নেচে আয়মা শ্যামা এখন ভিখিরিরাও গায়, কিন্তু কৃষ্ণভামিনী ও সুহাসিনীদের সেই থিয়েটারে যাওয়ার প্রশ্নই ওঠে না। ভদ্র নারীরা সেখানে যায় নাকি? ছি, থিয়েটার মানে বেলেল্লার জায়গা। মাতাল গাঁজাখোর লম্পটদের বেশ একটা আখড়া হয়েছে থিয়েটারের নামে। মণিভূষণ নিজে একদিন বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে সুদূর উত্তর কলকাতার মঞ্চে একখানা থিয়েটার দেখতে গিয়ে ঘৃণায় নাক মুখ কুঁচকে ফিরে এসেছেন। আর কোনো দিনও মুখ হবেন না। ভবানীপুরের এই সিংঘি বাড়ির রমণীরা এই প্রথম নাচ দেখছে। বেশ ভালোই নাচে ভূমিসুতা, সারা শরীর তুলিয়ে, দুপা থিরি থিরি করে কাঁপিয়ে শূন্যে লাফিয়ে সে নাচে। বোঝা যায় সে রীতিমতন যত্ন করে শিখেছে। কৃষ্ণভামিনী প্রথম দিন জিজ্ঞেস করেছিলেন, হ্যালা, তোকে কে শিখিয়েছে নাচতে? আমার বাবা। সে কথা শুনেও সকলের বিস্ময় গালে হাত পড়ে। বাপ হয়ে কেউ মেয়েকে বাইজিদের মতো নাচ শেখাতে পারে? সুহাসিনী পড়িতে দেখে এসেছেন। দরিদ্র হলেও ভূমিসুতা ভদ্র পরিবারের মেয়ে। তার বাবা ছিলেন পাঠশালার শিক্ষক। সে বাড়ির মেয়ে কি করে বা কেন নাচ শেখে তা এদের বোধগম্য হয় না। কৃষ্ণভামিনীরা জানেন না যে বাঙালিদের তুলনায় উড়িষ্যার মেয়েরা অনেকখানি মুক্ত। নাচ গান তাদের সংস্কৃতির অন্তর্গত। মুসলমানি রীতিনীতির প্রভাবে বাংলার হিন্দু পরিবারের নারীরাও অন্তঃপুরে আটকা। বাইরে তারা চোখ মেলে তাকাতে পারে না। মোগল পাঠানদের আধিপত্য উড়িষ্যায় তত বেশি ছিল না কখনো। পরিভুবনেশ্বরে কিংবা সদ্য খোঁজ পাওয়া অর্ধভগ্ন কোনারক মন্দিরের দেওয়াল গাত্রে যে মূর্তিশিল্প দেখা যায়, সেরকম বাংলার কোনো মন্দিরে নেই। নৃত্য যে ভক্তির অর্ঘ্য এবং পূজার অঙ্গ হতে পারে, সে ধারণাও নেই বঙ্গনারীদের। কিশোরী ভূমিসুতার শরীরে যৌবন এখনো আসেনি, কিন্তু আগমন বার্তা ঘোষণা করেছে। মাত্র কয়েক মাসের মধ্যে লম্বা হতে শুরু করেছে সে। ছেলেদের তুলনায় আলাদা হয়ে যাচ্ছে তার উরুর গরম। হাতের আঙুলগুলি চম্পক কলির মতন। নাচ শুরু করে সে প্রথমে যখন দুই হাত যুক্ত করে কপালে ছোঁয়ায়, তখন থেকেই মনে হয় তার তনুটি ছন্দময়। আপন আনন্দেই নাচতে থাকে ভূমিসুতা। ভবানীপুরের সিংহবাড়ির অন্তঃপুরবাসিনীরা এক নতুন আনন্দের স্বাদ পায়। বিনোদন ভালোবাসেন জ্ঞানদানন্দিনীও, তবে তার মেজাজ আলাদা। মেজ বৌঠানের বাড়িতে প্রায় রাতেই নিমন্ত্রণ থাকে জ্যোতিরিন্দ্রনাথের। জ্ঞানদানন্দিনী অনেক লোকজন ডেকে সাহেবী কেতায় পার্টি দিতে ভালোবাসেন। সেখানে সুরাপানিরও কোনো নিষেধ নেই। এরকমটি হওয়ার উপায় নেই জ্যোতিরিন্দ্রনাথের নিজের বাড়িতে। অল্প কয়েকজনের ঘরোয়া আসর কাদম্বরীর পছন্দ। এক গাদা লোক নিয়ে হই হুল্লোড় তিনি সহ্য করতে পারেন না। রবিও স্বস্তি বোধ করে না খুব বেশি জনসমাবেশে। সদর স্ট্রিটের বাড়িতে সকাল দুপুরের পরিবেশ একরকম, অপরাহ্ন সন্ধ্যায় অন্যরকম।
এদিকে জ্যোতিরিন্দ্রনাথের মাথায় নিত্য নতুন পরিকল্পনা আসে। তিনি বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তা সত্ত্বেও আরেকটি প্রতিষ্ঠান গড়তে চাইলেন। তিনি ফরাসি ভাষার চর্চা করেছেন অনেকদিন। তিনি জানেন যে ফরাসি দেশে ফ্রেঞ্চ একাডেমি ফরাসি ভাষার শুদ্ধতা রক্ষা ও সাহিত্য সমীক্ষায় ভার নিয়ে থাকে। এদেশে সেরকম কোনো সাহিত্য প্রতিষ্ঠান নেই। যে কোনো সাহিত্যের স্বাস্থ্য রক্ষা ও শ্রীবৃদ্ধির জন্য এরকম একটি প্রতিষ্ঠান দরকার। বিজ্ঞান এখন অবশ্য পাঠ্য বিষয়, কিন্তু বাংলায় বিজ্ঞানের পরিভাষা নেই। বাংলায় ভূগোল কিংবা দর্শন পাঠ করতে গেলেও পরিভাষা দরকার। কে এসব ঠিক করবে? জ্যোতিরিন্দ্রনাথ প্রস্তাব দিলেন বাংলার বিশিষ্ট সব লেখক, পণ্ডিত ও শিক্ষাবিদদের একসঙ্গে জড়ো করে একটি সারস্বত সমাজ গঠন করা। এজন্য প্রাথমিক যা খরচপত্র লাগে তা দেবেন জ্যোতিরিন্দ্রনাথ, আর সংগঠনের জন্য খাটাখাটনি করবে রবি। সাহিত্য সংক্রান্ত যে কোনো ব্যাপারেই রবির প্রবল উৎসাহ। এই প্রতিষ্ঠানের সম্পাদক হল রবি। আর সভাপতি কে হবেন? প্রথমেই নাম উঠল রাজেন্দ্রলাল মিত্রের। সম্পাদক রবিকেই দায়িত্ব দেওয়া হলো তাকে রাজি করানো। বৌঠানের সঙ্গে সময় কাটানো ছেড়ে রবি মেতে উঠল তার নতুন কাজ নিয়ে। কয়েকদিন পরেই ছুটি হয়ে গেল নরেন্দ্রর কলেজ। আজকাল নরেন্দ্র কিছুতেই আর পড়াশুনো কিংবা গান বাজনায় মন বসাতে পারে না। অ্যাটর্নির কাজ শেখার জন্য বাবা এক জায়গায় ভর্তি করে দিয়েছেন তাকে। সেখানে যেতেও ভালো লাগে না তার। রামকৃষ্ণের স্পর্শে কেন অমন ঘোর লেগেছিল তার ব্যাখ্যা সে খুঁজে পায়নি বটে, কিন্তু সেই ঘোরটা কেটে গেছে। এখন সে আবার কুস্তি লড়তে বা সাঁতার কাটতে পারে স্বাভাবিকভাবে। দক্ষিণেশ্বরে সে আর কিছুতেই যাবে না ঠিক করেছে। কেন যাবে? কিন্তু মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে অদ্ভুত সব খবর আসে তার কাছে। দু একজন লোক নরেন্দ্রর কাছে এসে বলে, এই বুঝলে ভায়া, ঠাকুর আপনার জন্য বড় কান্নাকাটি করছেন, সর্বক্ষণ খালি নরেন নরেন করেন। আপনি একবারটি চলুন না। রামকৃষ্ণ ঠাকুর নাকি যদু মল্লিকের বাগানে গিয়ে নরেনের নাম করে ডাক ছেড়ে কাঁদেন। পাগলের মতন অবস্থা। কালীবাড়ির খাজাঞ্চি ভোলানাথ বলেছিল, মহাশয়, একটা কায়েতের ছেলের জন্য আপনি এমন করেন কেন? তাতেও তার কান্না থামে না। একদিন কয়েকজন ভক্ত রাত্রে ওখানেই থেকে গেছে। রাত্রিরে বারান্দায় শুয়ে ঘুমোচ্ছে। তাদের মধ্যে একজন একসময় চোখ মেলে দেখল রামকৃষ্ণ ঠাকুর তাঁর ধুতিখানা বগলে নিয়ে উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে কাঁদছেন। একজনকে ডেকে বললেন, ওগো, ঘুমোলে? দেখো, নরেনের জন্য আমার প্রাণের ভেতরটা গামছা নিংড়ানোর মতন জোরে জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। তাকে না দেখলে যে থাকতে পারি না। আর একদিন তিনি ভক্তদের মধ্যে বসে অনবরত নরেন্দ্রর কথা বলছিলেন। তারপর হঠাৎ বারান্দায় উঠে গিয়ে কাতর চিৎকার করতে লাগলেন। চোখ দিয়ে বন্যার মতন অশ্রু বইছে। মাঝে মাঝে বলতে লাগলেন, মাগো, আমি তাকে না দেখে আর থাকতে পারি না। এত কাঁদলাম, তবু তো নরেন এলো না। প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে, বুকে বিষম মোচড় দিচ্ছে। আবার মাঝে মাঝে একটু সুস্থির হয়ে কান্না থামিয়ে নাকি বলেন, বুড়ো মিনসে তার জন্য এমন অস্থির হচ্ছি আর কাঁদছি দেখে লোকেই বা কি বলবে, কিন্তু আমি যে কিছুতেই সামলাতে পারছি না। দুধদের মুখে এসব কথা শুনেও কিন্তু নরেন্দ্র বিচলিত হয় না, বরং কঠোরভাবে বলে, আমার যাওয়া হবে না। এক্সামিনের পড়া করছি, বলবেন আমার সময় নেই। জোর করে সে আবার পড়াশুনোয় মন বসায়।
পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে গান গায়, গলার সাথে। মন থেকে অবশ্য সে দক্ষিণেশ্বরের পাগলটির কথা একেবারে সরাতে পারে না। প্রায় ভুরু কুঁচকে ভাবে, একজন পুরুষ মানুষ আমার জন্য এত উতলা হন কেন? কান্নাকাটি করেন সবার সামনে কেন? ওর তো আরো ভক্ত আছে, আর আমি মোটেই ওর ভক্ত নই, আর মাত্র কিছুদিনের পরিচয়। তবু কেন এমন করেন? কিন্তু সে স্থির করে ফেলে, না, দক্ষিণেশ্বরে আর সে যাবে না। একজনের মাথায় যদি বাতিক চাপে, তাই নিয়ে কান্নাকাটি করে কষ্ট পায়, তার জন্য তো আর নরেন্দ্র দায়ী নয়। কিছুতেই আর রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে দেখা করবে না বলে প্রতিজ্ঞা করে নরেন্দ্র। নরেন্দ্রর এত বড় প্রতিজ্ঞা কি থাকবে? শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মায়ার বাঁধন কাটানো কি এতই সহজ? আর রবি তার নতুন কাজেই বা সফল হবে কতটা? রাজি করাতে পারবেন তো রাজেন্দ্রলালকে? ভূমিসুতার এই নৃত্য চর্চাই বা কতদিন চলবে ভবানীপুরের সিংহবাড়ির অন্তঃপুরে? গেরস্থ বাড়ির মেয়ে বউরা নাচ দেখেছে, জানাজানি হলে কোনো বিপদ নেমে আসবে না তো ভূমিসুতার জীবনে? মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, নরেন্দ্র প্রসূন দাস, রামকৃষ্ণ শেখর দাস, ব্রজেন্দ্র সৌম্য চ্যাটার্জি, রবি সৌমেন চক্রবর্তী, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, কৃষ্ণ ভামিনী নন্দিনী দেব, ভূমিসুতা নার্গিস সুলতানা। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।